বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মুখ থুবড়ে পড়ল বলপূর্বক হরমুজ প্রণালী দখলের পরিকল্পনা। জাতিসংঘের ভোটাভুটিতে ইরানের পক্ষে ফ্রান্স, রাশিয়া, চীনের অবস্থান। আসছে যুক্তরাষ্ট্র বিরোধী নতুন জোট। ম্যাক্রনের পর ক্রাউন প্রিন্স সলমানকে নিয়ে অশালীন মন্তব্য। মার্কিন প্রেসিডেন্টের ওপর খেপেছে ফ্রান্স, সৌদি। ট্রাম্পের মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় হাস্যরস। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস। এখনো অক্ষত শত শত ব্যালিস্টিক মিসাইল। তেহরানের ভান্ডারে মজুদ হাজার হাজার ড্রোন। কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা। একাধিক ইউনিটে আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। আবারও ইরানের হামলায় চূর্ণ বিচূর্ণ মার্কিন গর্ব। গুলি করে ভূপাতিত করা হয় মার্কিন F-35 যুদ্ধবিমান। বের হতে পারেনি পাইলট, দাবি মেহের নিউজে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পথটির ওপর নিয়ন্ত্রণ নেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। দেশটির সামরিক বাহিনী বলছে প্রণালীটিতে তাদের নৌবাহিনী দৃঢ় ও কর্তৃত্বপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এটি ইরানের শত্রুদের জন্য বন্ধই থাকবে। অবরোধের জেরে গত এক মাসে পারস্য উপসাগরে কমপক্ষে 2190টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এসব জাহাজের মধ্যে 320টির বেশি তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার রয়েছে। এর ফলে একদিকে যেমন উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানি হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বিশ্বের বহু দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলার অনুমতি চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে উপসাগরীয় দেশ বাহরাইন। একজন কূটনীতিক ও জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আরব দেশগুলো এমন একটি প্রস্তাব আনে যাতে জাতিসংঘের মাধ্যমে বল প্রয়োগের অনুমতি দেওয়া হয়, যাতে হরমুজ প্রণালী এই আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক থাকে। শুক্রবার প্রস্তাবটির ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু ভেটো ক্ষমতাধর 3 দেশের বিরোধিতার কারণে উদ্যোগটি ভেস্তে গেছে। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে তারা নীতিগতভাবে এমন কোনো প্রস্তাবের বিরোধী যেখানে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। জাতিসংঘে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে চীন ও রাশিয়াকে বরাবর ইরানের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। তবে অন্যতম ভেটো ক্ষমতাধর ফ্রান্স এবারই প্রথম কার্যত ইরানের পক্ষে অবস্থান নিল, যার ইঙ্গিত গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বক্তব্য থেকে পাওয়া গিয়েছিল। এদিন দক্ষিণ কোরিয়া সফরকালে ম্যাক্রন সাংবাদিকদের বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করছে। এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করি না, কারণ এটা অবাস্তব। তিনি জানান, সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালী মুক্ত করতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে তারা ইরানের বিপ্লবী বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে। ম্যাক্রো স্পষ্ট জানিয়ে দেন, সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন তিনি। ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, আমরা শুরু থেকে বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ, সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব। ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে সৌদি আরবের নেতাদের মাঝে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে করা ট্রাম্পের কটূক্তিও ক্ষোভের জন্ম দিয়েছে রিয়াদের মনে। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউসের সহযোগী ফেলো ও সৌদি বিশেষজ্ঞ নীল কুইলিয়াম সংবাদ মাধ্যমটিকে জানান, হোয়াইট হাউসের প্রতি সৌদি এখন অনেকটাই হতাশ। তিনি বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ট্রাম্পের হামলার হুমকি, যুদ্ধের খরচ আরব দেশগুলোকে দেওয়ার প্রস্তাব এবং নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কারণে হতাশ হয়েছে সৌদি। যখন গত কয়েক বছরে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করতে অনেক বেশি বিনিয়োগ করেছে, তখন এ ধরনের কর্মকাণ্ড এবং মন্তব্য তাদের জন্য অনেকটাই হতাশার। উইলিয়ামের মতে, ট্রাম্প বলেছেন, যেসব দেশ হরমুজের সুবিধা গ্রহণ করে তাদেরই হরমুজ খোলার কাজ করতে হবে, যা সৌদিকে আরও বেশি উদ্বিগ্ন করছে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বার্নার্ড হাইকেলও এ বিষয়ে মতামত জানান। তার ধারণা, সৌদি প্রথমে ভেবেছিল যদি ইসরায়েল ইরানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র এতে যোগ দেয় তাহলে তারা অনেকটা নিরাপদ থাকবে। এছাড়া সৌদিও চেয়েছিল ইরানের মিসাইল সক্ষমতা যেন ব্যাপকভাবে হ্রাস পায়, কিন্তু যুদ্ধ যেভাবে চলছে আর ইরান যেভাবে নির্ভুল পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে তা সৌদিকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
বার্নার্ড হাইকেল বলেন, সৌদিরা আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। যদি তাদের পানি পরিশোধনাগার এবং জ্বালানি অবকাঠামোতে হামলা হয়, তাহলে তারা তাদের বিশাল ভূখণ্ড রক্ষা করতে পারবে না। আরব দেশের এক কর্মকর্তা জানান, গত মাসে ট্রাম্প যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন, তখন আরব নেতারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে ট্রাম্প যেন তার হুমকি বাস্তবায়ন না করে সে বিষয়ে অনুরোধ করেন, কারণ ইরান এর বদলে যে পাল্টা হামলা চালাবে সেটি তারা সহ্য করতে পারবে না। প্রিন্স সালমান ও ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্পকে নিয়ে সৌদির নেতৃবৃন্দ এই মুহূর্তে কিছুটা হলেও অস্বস্তিতে আছেন। টানা 1 মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চললেও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এমনকি দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন এখনো তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে এসব তথ্য উঠে এসেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইসরায়েল এবং পরাশক্তির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। গোটা মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে চুরমার করে দিয়েছে তেহরান। এরপর থেকে মাথা খারাপ অবস্থা ট্রাম্পের। এই যুদ্ধ থেকে এখন পালানোর পথ খুঁজছেন তিনি। হঠাৎ নিজেকে যুদ্ধে বিজয়ীও ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান আর ছাড় দিচ্ছে না এবার। মার্কিন গোয়েন্দা বাহিনীর দাবি, ইরানের বেশ কিছু অস্ত্র ভাণ্ডার বর্তমানে ব্যবহারের উপযোগী নয়, কারণ বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সেগুলো অপ্রবেশযোগ্য হয়ে পড়েছে, অর্থাৎ সেখানে ঢোকা যাচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা তারা শেষ করে ফেলেছেন। এই মূল্যায়নের সঙ্গে ইসরায়েলের আগের দাবিরও মিল নেই। গত মার্চে ইসরায়েল জানিয়েছিল তারা ইরানের আনুমানিক 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় 60% ধ্বংস বা অকার্যকর করে দিয়েছে। তবে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ট্রাম্প ও ইসরায়েলের এসব দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে হামলায় প্রায় 200টি লঞ্চার ধ্বংস হয়েছে এবং আরও 80টি কার্যক্ষমতা হারিয়েছে। এসব লঞ্চার ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত ছিল, যেখানে প্রবেশ পথে বিমান হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করা হয়েছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দার তথ্য অনুযায়ী ইরানের কাছে এখনো হাজার হাজার আক্রমণাত্মক ড্রোন মজুত রয়েছে, যা প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত। একটি সূত্র সতর্ক করে বলেছে, ইরান এখনো পুরো অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। তবে এই প্রতিবেদনের বিষয়বস্তু অস্বীকার করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের এক মুখপাত্র অভিযোগ করেন, এসব তথ্য ফাঁসের মাধ্যমে যৌথ যুক্তরাষ্ট্র ইসরায়েল অভিযানের সাফল্যকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে সরাসরি আঘাত এনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার সকালে ইরান এই ড্রোন হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মিনা আল আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টেলথ F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। বিমানটি ইরানের মধ্যাঞ্চলে ওড়ার সময় টার্গেট করা হয় বলে জানিয়েছে তারা। বিশ্বের অন্যতম উন্নত বহুমুখী এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান F-35, এটিকে আমেরিকার গর্ব বলা হয়। শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপাটে এই যুদ্ধ বিমান পেতে মরিয়া উন্নত যে কোনো দেশ। ব্যাপক ব্যয়বহুল এই দানবীয় যুদ্ধ বিমান রাডারে ধরা না পড়ে শত্রু এলাকায় হামলা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশ নিয়ন্ত্রণে সক্ষম। একক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি আমেরিকা ছাড়া হাতে গোনা 2-1টি দেশের কাছে রয়েছে, তাও আবার যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে বিক্রি করেছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সামরিক বাহিনী IRGCর দাবি, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। বলা হয়, যুদ্ধ বিমানটি ইরানের উপর দিয়ে ওড়ার সময় সেটিকে গুলি করে ধ্বংস করা হয়, তবে পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। এদিকে ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্যই করেনি যুক্তরাষ্ট্র। তবে এর আগে আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি মিথ্যা বলে উড়িয়ে দেয় পেন্টাগন।
2022 সালে চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামের স্থানীয়দের কাছ থেকে জমি অধিগ্রহণ করে চীনা সরকার। উচ্ছেদ করে দেয়া হয় জমির মালিকদের। তখন 3 জন স্থানীয় চীনা কর্মকর্তাদের প্রশ্ন করেন তাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে কেন। উত্তরে তাদের বলা হয় গোপন রাষ্ট্রীয় স্বার্থেই এমনটা করা হচ্ছে। পরে অনুসন্ধানে জানা যায় সেই গোপন বিষয়ে ছিল চীনের পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা। 3 বছর পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সিচুয়ানের সেই গ্রাম পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে। সেখানে এখন নতুন ভবন তৈরি হয়েছে, নির্মাণ করা হয়েছে বিশাল এক গম্বুজ। এটি খুব শক্ত কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি এবং এতে রেডিয়েশন নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা আছে। বিশেষজ্ঞদের মতে এখানে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ নিরাপদে সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করা হতে পারে। এই কেন্দ্রটি একটি পুরনো পারমাণবিক ঘাঁটির ভেতরে তৈরি হয়েছে, যেটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নজরে ছিল। এর চারপাশে শক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই এলাকা সাইট 906 বা সাইট 906 নামে পরিচিত। এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উৎপাদনে চীনের ক্ষমতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কাছাকাছি আরও কয়েকটি পারমাণবিক স্থাপনার সঙ্গে এটির নতুন রাস্তা তৈরি করা হয়েছে। সাইট 931 নামের আরেকটি স্থাপনা বাড়ানোর জন্য পুরো একটি গ্রাম ভেঙে ফেলা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। ট্রাম্প চান নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে। তবে সিচুয়ানের বিভিন্ন স্থাপনায় যে দ্রুত উন্নয়ন দেখা যাচ্ছে তা ইঙ্গিত দেয় যে চীনের সামরিক বাহিনী দ্য পিপলস লিবারেশন আর্মি তাদের পারমাণবিক কর্মসূচি থামাচ্ছে না। বর্তমানে চীনের কাছে 600-রও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও এটি এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেকটাই কম, তবে চীন দ্রুত গতিতে এই অস্ত্র বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে চীন নতুন ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে চীন, বলেছে তারা আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করে এবং আগে আঘাত করবে না। আরও একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো সায়েন্স সিটি, যা চীনের পারমাণবিক গবেষণার কেন্দ্র। এখানে 2022 সালে 600-রও বেশি ভবন ভেঙে নতুন অবকাঠামো তৈরি করা হয়েছে। চীনের এই আধুনিকীকরণ কর্মসূচি 2021 সালের দিকে শুরু হয়, যখন শি জিনপিং সেনাবাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বলেন। বিশেষজ্ঞদের মতে চীন তার শক্তি প্রদর্শনের মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে মানসিকভাবে প্রভাবিত করতে চায়। এতে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এখন পৃথিবীতে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এই 3টি বড় পারমাণবিক শক্তিধর দেশ থাকছে। গোপনে পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়ানোর চেষ্টা করছে বেইজিং। উপগ্রহ চিত্র ও বিভিন্ন সরকারি নথি বিশ্লেষণ করে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তাদের মতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের জিটং এবং পিংটং নামের 2টি উপত্যকায় নতুন করে পারমাণবিক সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই 2 উপত্যকায় গত কয়েক বছরে ব্যাপক নির্মাণ কাজ হয়েছে। অন্তত 3 বছর আগে যেসব গ্রাম উচ্ছেদ করা হয়েছিল সেগুলোর জায়গায় এখন গড়ে উঠেছে নতুন ভবন, বাংকার এবং সহায়ক অবকাঠামো, যা পারমাণবিক অস্ত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা। 2022 থেকে 2026 সালের মধ্যে তোলা উপগ্রহ চিত্রে দেখা গেছে জিটং উপত্যকায় নতুন বাংকার, সুরক্ষা প্রাচীর এবং পাইপলাইন সমৃদ্ধ একটি বড় স্থাপনা তৈরি হয়েছে। এই এলাকায় বড় ধরনের পরিবর্তন শুরু হয় 2021 সালে। এর কয়েক মাস আগেই সামরিক কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশেষজ্ঞদের মতে বিপজ্জনক বা তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার ক্ষেত্রে এমন পরিকাঠামো সাধারণত দেখা যায়। অন্যদিকে পিংটং উপত্যকায় গড়ে উঠেছে আরও বড় একটি কমপ্লেক্স। সেখানে রয়েছে শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী, 360 ফুট উঁচু চিমনি এবং তাপ নিরোধক ব্যবস্থা সহ একটি প্রধান ভবন। বিশ্লেষকদের ধারণা এখানে প্লুটোনিয়াম 239 ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ হতে পারে। CNN এর প্রতিবেদন অনুযায়ী সিচুয়ানে প্রায় 36,000 বর্গফুট আয়তনের এই গম্বুজটি কংক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি। এতে তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্র এবং বিস্ফোরণ প্রতিরোধী দরজা রয়েছে। গম্বুজ থেকে বের হওয়া পাইপ একটি বড় বায়ু চলাচল চিমনি যুক্ত ভবনের সঙ্গে যুক্ত। বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ নিরাপদে রাখার জন্যই এমন নকশা করা হয়। এই স্থাপনাটি একটি পুরনো পারমাণবিক ঘাঁটির ভেতরে তৈরি, যা 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরা। কাছেই একটি সুড়ঙ্গ পাহাড়ের ভেতরে ঢুকে গেছে। 906 নামে পরিচিত এই স্থাপনাটি বিশ্লেষণ করতে 50টির বেশি উপগ্রহ চিত্র ব্যবহার করে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করেছে CNN।
ভৌগোলিক অবস্থান বিশ্লেষক ডেকার ইভেলাথ বলেন যে বাংকারগুলোর ছবি ধরা পড়েছে তা সম্ভবত বিস্ফোরক পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া পিংটং এলাকায় তৈরি করা অবকাঠামোর ধরন বিভিন্ন দেশে পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের সঙ্গে অনেক মিল রয়েছে। ইভেলাথের দেওয়া এই বিশ্লেষণ সমর্থন করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে চীনের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে গবেষণারত পদার্থবিদ হুই ঝাং। একই ধরনের তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসও। তাদের মতে 2019 সাল থেকে চীন ধারাবাহিকভাবে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং সিচুয়ানের এসব প্রকল্প সেই বৃহৎ পরিকল্পনার অংশ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী 2024 সালের শেষ নাগাদ চীনের কাছে 600টিরও বেশি পারমাণবিক অস্ত্র ছিল। 2030 সালের মধ্যে সেই সংখ্যা 1000-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে বেইজিংয়ের, যদিও এই সংখ্যা এখনো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় কম। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে বেইজিং সফর করবেন। সেখানে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, তাই নতুন একটি বহুপাক্ষিক চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে চায় ওয়াশিংটন। তবে এইসব অভিযোগ অস্বীকার করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন বলেন, এটা সবারই জানা, চীন কেবল আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলে। এমন মন্তব্য চীনের সুনাম ক্ষুণ্ণ করা ছাড়া কিছুই নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা এমন কোনো তথ্য সম্পর্কে অবগত নয়। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সরাসরি কোনো মন্তব্য করেনি। এরপরও সিচুয়ানে নির্মিত নতুন স্থাপনাগুলোর অস্বাভাবিক নকশা ও দ্রুত সম্প্রসারণ আন্তর্জাতিক মহলে সন্দেহ বাড়িয়েছে। কারণ বর্তমানে চীন আগাম সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করেছে, যার মাধ্যমে আসা ক্ষেপণাস্ত্র আগেই শনাক্ত করে পাল্টা আঘাত হানা সম্ভব। বিশ্লেষকদের মতে চীন তাইওয়ানে সামরিক অভিযান চালালে এই পারমাণবিক সক্ষমতা পশ্চিমা দেশগুলোর জন্য বড় ধরনের প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। কার্নেগি এন্ডাওমেন্টের গবেষক টং ঝাও বলেন, চীন মনে করে পারমাণবিক সক্ষমতা প্রদর্শন পশ্চিমা দেশগুলোর উপর মানসিক চাপ তৈরি করতে পারে এবং তাদের চীনের উত্থান মেনে নিতে বাধ্য করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যাদের নিয়ে সাজিয়েছিলেন রণকৌশল, তাদেরই এখন একে একে দূরে ঠেলে দিচ্ছেন তিনি। হঠাৎ প্রশাসনের শীর্ষ পদে কেন এই রদবদল? তাহলে কি ট্রাম্পের মসনদে ফাটল ধরছে? ট্রাম্প প্রশাসনের এই রদবদলের শুরুটা হয়েছিল গত মার্চে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোমকে সরিয়ে দেওয়ার মাধ্যমে। ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতি বাস্তবায়নে মাঠে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন নোম, কিন্তু পরে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলেই সেই নোমকেই ছেঁটে ফেলেন ট্রাম্প। এবার ট্রাম্প সরিয়ে দিয়েছেন তার একান্ত বিশ্বস্ত মিত্র অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে। একইভাবে অবসরের ঠিক আগ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকেও। আলোচনা চলছে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্টকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও। প্রশাসনের শীর্ষ পদের রদবদলের এই বিষয়গুলোর মধ্যে সবাইকে অবাক করেছে দীর্ঘদিনের সহযোগী ও বিশ্বস্ত মিত্র বন্ডিকে সরিয়ে দেওয়া, যা নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বন্ডির প্রশংসা করলেও পরে জানিয়েছেন বন্ডি এখন একটি বেসরকারি খাতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন সাবেক ডেপুটি টড প্লাঞ্চ। বরখাস্ত হওয়ার পর এই পদে দায়িত্ব পালন করাকে জীবনের শ্রেষ্ঠ সম্মান হিসেবে অভিহিত করেছেন বন্ডি। সেই সঙ্গে জানিয়েছেন তিনি টড প্লাঞ্চের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য নিরলসভাবে কাজ করবেন। নতুন কর্মস্থলে যোগ দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। এদিকে এক সময়ের বিশ্বস্ত এই সহযোগীকে হঠাৎ সরিয়ে দেওয়ার কারণ হিসেবে জানা গেছে সম্প্রতি বহুল চর্চিত অ্যাপস্টাইন সংক্রান্ত নথিপত্র সামাল দিতে না পারায় বন্ডির ওপর অসন্তোষ বাড়ছিল ট্রাম্পের। রিপাবলিকানদের তীব্র আপত্তি সত্ত্বেও নথিগুলো প্রকাশ করা হয়। এছাড়াও ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে তদন্ত করতে বন্ডিকে চাপ দিয়ে আসছিলেন। একই সঙ্গে মিনেসোটায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনার তদন্ত নিয়েও সমালোচিত হতে হয়েছে বন্ডিকে। সব মিলিয়ে বন্ডির ওপর আস্থা রাখতে পারছিলেন না ট্রাম্প, যার চূড়ান্ত পরিণতি হল তাকে বরখাস্ত করে দেওয়ার মধ্য দিয়ে। এদিকে বরখাস্ত হয়েছেন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জও। সেনাপ্রধানের বরখাস্তের বিষয়টিকে পেন্টাগন অবসর হিসেবে উল্লেখ করলেও জানা গেছে তার মেয়াদ আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল। ইরান যুদ্ধ যখন চরমে পৌঁছেছে তখন হঠাৎ কেন সেনাপ্রধানকে সরিয়ে দিতে হলো? সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। তবে ক্ষমতায় আসার 1 বছরের মাথায় এতগুলো শীর্ষ পদের রদবদলে স্পষ্ট হচ্ছে ট্রাম্প প্রশাসনের ভেতরকার বিভাজন।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্স শিগগিরই শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রাথমিক গণপ্রস্তাবের জন্য গোপনীয় আবেদন জমা দিয়েছে ব্যক্তি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গ, রয়টার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, জুন মাসের কোনো এক সময় আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য ঠিক করেছে কোম্পানিটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শেয়ার বিক্রির মাধ্যমে অন্তত $50 বিলিয়ন সংগ্রহ করতে চায় স্পেস এক্স। বিশ্লেষকদের ধারণা, পুঁজি বাজারে তালিকাভুক্ত হওয়ার পর স্পেস এক্স এর মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। ইতিহাসের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ আইপিও হতে যাচ্ছে এটি। এতে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে আরও এগিয়ে যাবেন মাস্ক। 2026 সালের শুরুতে স্পেস এক্স মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI কে নিজেদের সঙ্গে যুক্ত করে। এই শেয়ার ভিত্তিক একীভূতকরণের পর কোম্পানিটির অভ্যন্তরীণ মূল্যায়ন দাঁড়ায় প্রায় $1.25 ট্রিলিয়ন, যা একে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত করেছে। মাস্কের বিভিন্ন কোম্পানি এখন ক্রমেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে। 2025 সালে XAI আবারও এক্স কে অধিগ্রহণ করে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। পিচবুকের বিশ্লেষক এমিলি ঝেং বলেন, XAI কে স্পেস এক্স এর সঙ্গে যুক্ত করে মাস্ক দেখাতে চাইছেন তিনি খরচ কমাতে এবং কোম্পানিগুলোর মধ্যে সম্পদ ভাগাভাগি করতে সক্ষম। তিনি আরো বলেন, স্পেস এক্স এর বড় বড় পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থ প্রয়োজন। শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে সেই অর্থ জোগাড় করা সহজ হবে। বিশেষ করে কম্পিউটিং, অবকাঠামো ও জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ দরকার। এই বছরের শুরুতে মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা জানিয়েছে তারা XAI তে $2 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। মাস্ক বলেছেন, টেসলার উৎপাদনের একটি বড় অংশ ভবিষ্যতে রোবট তৈরির দিকে যাবে, যেখানে XAI এর প্রযুক্তি ব্যবহার করা হবে। ইতোমধ্যে কিছু টেসলা গাড়িতে গ্রোক নামের AI সহকারী যুক্ত করা হয়েছে। গত মার্চ মাসে মাস্ক টেরাফ্যাব নামে একটি বড় চিপ তৈরির প্রকল্পের ঘোষণা দেন। এই প্রকল্পে স্পেস এক্স, টেসলা এবং XAI একসঙ্গে কাজ করবে। 2002 সালে মহাকাশে যাতায়াতের খরচ কমানোর লক্ষ্য নিয়ে স্পেস এক্স প্রতিষ্ঠা করেন মাস্ক। তার লক্ষ্য ছিল একাধিকবার ব্যবহারযোগ্য রকেট তৈরি করা। 2006 সালে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নাসার সঙ্গে চুক্তি করে। বর্তমানে স্পেস এক্স এর প্রধান কাজ রকেট উৎক্ষেপণ এবং স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক পরিচালনা করা, যা বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দেয়। তবে এখানেই থামতে চান না মাস্ক। মহাকাশে ডেটা সেন্টার স্থাপন এবং মঙ্গল গ্রহে স্বয়ং সম্পূর্ণ শহর গড়ে তোলার মতো বড় পরিকল্পনার কথাও ভাবছেন তিনি। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন এসব লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না। প্রায়ই ন্যাটোর সদস্যপদ ত্যাগের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন আবারও একই পথে হাঁটছেন তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটো সদস্যপদ পুনর্বিবেচনার ঊর্ধ্বে। ট্রাম্পের এই বক্তব্য আবারও প্রশ্ন উঠেছে, তিনি কি চাইলেই সত্যিই যুক্তরাষ্ট্রকে এই জোট থেকে বের করে নিতে পারবেন? ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইউরোপের মিত্ররা সরাসরি অংশ না নেওয়ায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষায়, এই সহযোগিতা বিনা দ্বিধায় আসা উচিত ছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আক্রমণাত্মক কথাবার্তা আবারও বুঝিয়ে দিল 32 সদস্যের এই জোটের কাজের ধরন নিয়ে তার স্পষ্ট কোনো ধারণা নেই। ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ আক্রান্ত হলে তা পুরো জোটের উপর আক্রমণ হিসেবে গণ্য হয়। তবে এই নীতি কার্যকর করতে সদস্যদের ঐকমত্য প্রয়োজন। পাশাপাশি 1949 সালের সেই চুক্তিতে কেবল ইউরোপ ও উত্তর আমেরিকার সংকটের কথা উল্লেখ করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলের সংঘাত সরাসরি এতে অন্তর্ভুক্ত নয়। তবে ন্যাটোর এই 5 নম্বর অনুচ্ছেদ ইতিহাসে মাত্র একবারই কার্যকর করা হয়েছিল। 2001 সালে 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর এই নীতি ব্যবহার করা হয়। ট্রাম্প প্রশাসনের অস্পষ্ট ও পরস্পর বিরোধী বার্তার কারণে অনেক মিত্রদেশ এখনো যুদ্ধের লক্ষ্য পরিষ্কারভাবে বুঝতে পারছে না। এমনকি এ ধরনের সামরিক পদক্ষেপের আগে তাদের সঙ্গে পরামর্শও করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে একের পর এক মিত্রদেশ সরাসরি এই যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকছে। দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে নিজ উদ্যোগে অন্যদের পাশে দাঁড়িয়েছে। 2022 সালের রাশিয়ার আগ্রাসনের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা দেশগুলোর পাল্টা ব্যবস্থা গ্রহণে নেতৃত্ব দিয়েছিলেন। তবে জোট হিসেবে ন্যাটো সরাসরি যুদ্ধে জড়ায়নি, বরং ইউক্রেনকে সহায়তা দিয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচক।
2017 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় যাওয়ার আগে তিনি জোটটিকে অপ্রাসঙ্গিক ও কাগুজে বাঘ বলে অভিহিত করেন। তার মতে এই জোটের পেছনে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এছাড়া 2026 সালে তিনি ন্যাটোকে উপহাস করে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই জোটের রক্ষক হিসেবে না থাকতো তবে রাশিয়া এতদিনে পুরো ইউক্রেন দখল করে নিত। 2019 সালের শুরুর দিকে নিজের প্রথম মেয়াদেই ন্যাটো ছাড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ট্রাম্প। এমনকি ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টলটেনবার্গ তার সাম্প্রতিক স্মৃতিকথামূলক গ্রন্থ অন মাই ওয়াচ এই বিষয়টি উল্লেখ করেছেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি, কারণ স্টলটেনবার্গ ফক্স নিউজে গিয়ে কৌশলে ট্রাম্পের প্রশংসা করে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ট্রাম্পের আপত্তির মূল কারণ ছিল 2014 সালের একটি চুক্তি, যেখানে সদস্য দেশগুলোকে জিডিপির 2% সামরিক খাতে ব্যয়ের কথা বলা হয়েছিল, যদিও তখন এটি ছিল কেবল একটি নির্দেশনা। এখন বেশিরভাগ দেশই ট্রাম্পের চাপ এবং রাশিয়ার হুমকির কারণে সেই ব্যয় বাড়িয়েছে। ন্যাটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের প্রায় 62% আসে যুক্তরাষ্ট্র থেকে। পেন্টাগনের সামরিক ও গোয়েন্দা সক্ষমতার সমকক্ষ হওয়া এখনো অন্য কোনো দেশের পক্ষে সম্ভব হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্প চাইলে একতরফাভাবে ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারবেন না। 2023 সালের শেষে মার্কিন কংগ্রেসের ভোটাভুটির মাধ্যমে একটি আইন পাশ হয়, যাতে বলা হয় প্রেসিডেন্ট একা ন্যাটো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন এই জোট ছাড়তে হলে সিনেটের 2/3 সদস্যের সমর্থন বা কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। বর্তমান মহাসচিব মার্ক রুটে ট্রাম্পকে বোঝাতে চেষ্টা করেছেন যে ন্যাটোতে থাকা যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ। রুটের কূটনৈতিক দক্ষতার কারণে স্টলটেনবার্গের মতো তাকেও অনেকেই ট্রাম্প হুইসপারার বলে থাকেন। এর আগে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বিতর্কিত অবস্থান থেকেও তাকে ফেরাতে ভূমিকা রেখেছিলেন রুটে। তবে ইরান ইস্যুতে ট্রাম্পকে সমর্থন দেওয়ায় আবারও সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান হুমকির পাশাপাশি হোয়াইট হাউস থেকেও চাপের মুখে রয়েছে ন্যাটো। তাই 77 বছরের পুরনো এই সামরিক জোটকে টিকিয়ে রাখাই এখন রুটের প্রধান লক্ষ্য। এদিকে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে নিজেদের প্রতিরক্ষা জোরদার করছে, যাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানো যায়। তবুও বাস্তবতা হলো ন্যাটোতে মার্কিন সামরিক শক্তির গুরুত্ব এখনো অপরিসীম। তাই বলাই যায়, ট্রাম্প রাজনৈতিকভাবে যতই হুমকি দিন না কেন, বাস্তবে যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে বের করে আনা সহজ নয়। আইনি বাধা, কংগ্রেসের ভূমিকা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাস্তবতা সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত জটিল এবং দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।